শুভেচ্ছা। বাংলাদেশ সানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 5 কারণে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে, শিশু মৃত্যুর প্রধান কারণই সংশ্লিষ্টদের গাফিলতি। জ্বালানি তেল আমদানি বেসরকারি কোম্পানির হাতে দেয়ার তোড়জোড়। কৌশলগত গুরুত্বপূর্ণ এই খাত কি বিশেষ শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়বে? বিদ্যুৎহীনতায় জেরবার দেশ, হামলা ভাঙচুর মারধর ঠেকাতে বিশেষ নিরাপত্তা চাচ্ছে বিতরণ সংস্থাগুলো। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশে বহু বছর ধরে হাম নিয়ন্ত্রণেই ছিল। হামে শিশুর মৃত্যু হয়েছে এমন খবর ছিল বিরল। এবছর কেন বিপর্যয় তৈরি হলো, দায় কাদের, তা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। সরকারের নথিপত্র সংগ্রহ, বিশ্লেষণ এবং বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে দেখা গেছে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে গাফিলতির কারণে। হামের ঝুঁকিকে অগ্রাধিকার না দেওয়া, টাইফয়েডের টিকাদান কর্মসূচির জন্য হাম রুবেলার ক্যাম্পেইন বারবার পেছানো, কয়েক বছর ধরে প্রয়োজনের তুলনায় কম টিকা কেনা এবং ঝুঁকির তথ্য যথাসময়ে বিশ্লেষণ না করার মধ্য দিয়ে সংকটটি ধীরে ধীরে তৈরি হয়েছে। এ ব্যর্থতার দায় কোনো একটি সরকার বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও ইউনিসেফের সমন্বয়হীনতা, ভুল অগ্রাধিকার ও প্রশাসনিক জটিলতা পরিস্থিতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, সেটি বারবার পিছিয়ে 2026 সালের এপ্রিলে শুরু হয়। অর্থাৎ যে ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশের সব টিকাদানযোগ্য শিশুকে হামের টিকা দেওয়া হয়, সে ক্যাম্পেইন পিছিয়ে যায় 7 মাস। এর আগে ক্যাম্পেইন হয়েছিল 2020 সালে। যথাসময় ক্যাম্পেইন না হওয়ার কারণ হামকে গুরুত্ব কম দেওয়া, টাইফয়েডের টিকাদানে বেশি জোর দেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর স্বীকার করেছে, টাইফয়েডের টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার কারণেই হামের ক্যাম্পেইন পিছিয়ে ছিল। 2023 থেকে 2025 সালের মধ্যে নিয়মিত কর্মসূচির জন্য প্রয়োজনের তুলনায় হাম রুবেলা টিকা 42% কম কেনা হয়েছে। টিকা না পাওয়া শিশুর সংখ্যা বাড়তে থাকা, প্রকৃত টিকাদানের হার সরকারি হিসাবের চেয়ে কম হওয়া এবং পরীক্ষাগারে হাম শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার তথ্য ছিল। কিন্তু ইপিআই, স্বাস্থ্য বিভাগ, জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো এসব তথ্য থেকে প্রাদুর্ভাবের ঝুঁকি চিহ্নিত করে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সতর্কবার্তা দেয়নি। অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তন করে টিকা ক্রয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং সে সময়ে ইউনিসেফের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূরত্ব তৈরি হয়। এতে টিকা কেনায় বিলম্ব হয়। পাশাপাশি 2025 সালের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন দাবিতে একাধিকবার কর্মবিরতি ও ধর্মঘটে যান। এতে নিয়মিত টিকা কার্যক্রম ব্যাহত হয় এবং টিকার ক্যাম্পেইনও পেছায়। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চলতি বছরের এপ্রিলে জাতীয় ক্যাম্পেইন হলেও লক্ষ্যমাত্রা নির্ধারণে বড় ঘাটতি ছিল। বিপুল সংখ্যক শিশু শুরুতেই হিসাবের বাইরে থেকে যায়। বাংলাদেশে বেসরকারি কোম্পানির জন্য জ্বালানি আমদানির সুযোগ একেবারে নতুন নয়। বিপিসি ও জ্বালানি বিভাগের অনাপত্তি নিয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেদের ব্যবহারের জন্য ফার্নেস অয়েল আমদানি করতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এসব কোম্পানির কোনোটি ফার্নেস অয়েল আমদানি থেকে বিরত থাকে। তখন তারা বিপিসির কাছ থেকে তেল নিতে চাপ তৈরি করে। এরকম পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার ও বিপিসিকে ভর্তুকি দিয়ে এসব কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ করতে হয়েছে। তবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র কখন নিজেদের ব্যবস্থায় তেল আমদানি করবে আর কখন বিপিসির কাছ থেকে নেবে, সেই সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে না। ব্যবসার শর্ত বদলালেও তাদের সিদ্ধান্ত বদলানোর নজির রয়েছে। যদি অন্যান্য জ্বালানি তেলও এসব বেসরকারি কোম্পানি আমদানির সুযোগ পায়, তাহলে এরকম জিম্মি পরিস্থিতি বারবার তৈরি হতে পারে। সহজ কথায়, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসির আশঙ্কা, স্বাভাবিক সময়ে ব্যবসা লাভজনক থাকলে বেসরকারি কোম্পানি তেল আনবে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে কিংবা ডলারের সংকট হলে তারা আমদানি কমিয়ে দিতে পারে। ফলে বিপদে পড়বে সরকার ও সাধারণ মানুষ। অবশ্য জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু এ উদ্যোগকে রাষ্ট্রীয় বাজার বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখতে রাজি নন। তিনি বলেন, সরকার এমন একটি ব্যবস্থা করার কথা ভাবছে যেখানে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি কোম্পানিও তেল আমদানি ও বিক্রি করবে। সরকারের নিজে তেল আনা বন্ধ করবে না। ফার্নেস অয়েলের অভিজ্ঞতার কথা তুলে মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থায় সরকার বেসরকারি কোম্পানিকে এমনিতেই তেল দিয়ে দেবে, বিষয়টি সেরকম হবে না। সেই ব্যবস্থা কি হবে তা ঠিক করা হবে নীতিমালায়।
বিপিসির উদ্বেগ শুধু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ালে আমদানি কমে যাওয়ার আশঙ্কার মধ্যে সীমিত নয়। তাদের আশঙ্কা, বেসরকারি কোম্পানি বেশি লাভের বাজারকে অগ্রাধিকার দিতে পারে। ঢাকা, চট্টগ্রাম বা বড় শিল্পাঞ্চলে তুলনামূলক কম খরচে বেশি তেল বিক্রি করা সম্ভব, কিন্তু প্রত্যন্ত ও দুর্গম এলাকায় জ্বালানি পৌঁছাতে খরচ হয় বেশি। বিপিসি মনে করছে, বেসরকারি কোম্পানি কম লাভের এলাকায় সরবরাহ কমিয়ে দিতে পারে। বর্তমান ব্যবস্থায় বিপিসি এবং এর অধীন তেল বিপণন কোম্পানিগুলোকে সারা দেশে জ্বালানি সরবরাহের ব্যবস্থা ধরে রাখতে হয়। বেসরকারি আমদানি কারকের ক্ষেত্রেও একই ধরনের বাধ্যবাধকতা থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিপিসি সরবরাহ নিয়ন্ত্রণ ও মজুদের ঝুঁকিও দেখছে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আভাস পেলে বেশি মুনাফার জন্য তেল ধরে রাখার প্রবণতা দেখা দিতে পারে। সরকারের সঙ্গে নীতিগত বিরোধ তৈরি হলেও কোনো কোম্পানি সরবরাহ কমিয়ে বাজারে চাপ তৈরি করতে পারে। চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র গরমে গ্রামাঞ্চলে 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত ভয়াবহ লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো, যার ফলে বিভিন্ন জেলার গ্রাহকেরা ক্ষুব্ধ। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রাহকদের হামলা ও ভাঙচুরের আশঙ্কায় জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে জরুরি নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর হাতে বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা নেই। তারা কেবল জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকদের মাঝে বণ্টন করে। কিন্তু সরবরাহ তীব্রভাবে কমে যাওয়ায় গ্রাহক অসন্তোষ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। গ্রাহকরা বলছেন, দিনরাত মিলিয়ে প্রায় 72 থেকে 79% সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জনজীবন ও ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এতে গ্রাহকদের মধ্যে বিতরণ সংস্থাগুলোর বিরুদ্ধে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্তানদের পড়াশোনা এবং বাসা বাড়ির ইলেকট্রনিক্স জিনিসপত্র, ফ্রিজে রাখা খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হচ্ছে। রাতের বেলায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেকে। শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধানরা বলছেন, বিদ্যুৎ না থাকার কারণে বিক্ষুব্ধ লোকজন যে কোনো সময় বিদ্যুৎ অফিস, জোনাল অফিস কিংবা 33/11 কেভি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা ও ভাঙচুর চালাতে পারে বলে বিতরণ সংস্থাগুলো আশঙ্কা করছে। ইতিমধ্যেই দেশের কিছু এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকেরা অতিরিক্ত লোডশেডিং এর জেরে বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে অবরুদ্ধ করার মতো ঘটনা ঘটিয়েছে। তাই নিজেদের কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা চাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সার বিক্রিতে নৈরাজ্য চলছে উত্তরবঙ্গে। ডিলাররা সার বরাদ্দের আগে বরাদ্দপত্র বিক্রি করে দিতেন কালোবাজারিদের কাছে। এখন গুদাম থেকে সার তুলে দোকানে নেওয়ার আগে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। কেউ আবার এক জেলার সার আরেক জেলায়, এক উপজেলার সার আরেক উপজেলায় চালান করে দিচ্ছেন। বিপাকে পড়েছেন দেশের লাখো কৃষক। তাদের অভিযোগ, পুরোটাই চলছে শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন লাখো কৃষক। পুরোপুরি ভেঙে পড়েছে মনিটরিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে কৃষকদের অভিযোগ, তদারকির দায়িত্বে নিয়োজিত কৃষি কর্মকর্তা, ডিলার ও অবৈধ সার বিক্রেতাদের সিন্ডিকেট সার বিতরণ, বিক্রি ও ইচ্ছামতো দাম নিয়ন্ত্রণ করছে। ফলে সারের 50 কেজির বস্তা কিনতে স্থান ভেদে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত 500 থেকে 1000 টাকা। অথচ মাসে মাসে জেলা উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির বৈঠকে দেখানো হচ্ছে সারের কোনো সংকট নেই, দামও বাড়েনি, কিন্তু মাঠের চিত্র পুরোপুরি ভিন্ন। ভুক্তভোগী কৃষকরা বলছেন, সিন্ডিকেট খুবই শক্তিশালী, ভেতরে ভেতরে চলে টাকার খেলা। অসাধু ডিলারদের সঙ্গে এলাকার কৃষি কর্মকর্তাদের সিন্ডিকেটের কাছে জিম্মি লাখো কৃষক। সিন্ডিকেট ভাঙতে এগিয়ে আসেন জেলা মনিটরিং কমিটির কর্মকর্তারা। এবার শুনে নিচ্ছি বাংলায়নের বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিক শেষে এক বছরে, অর্থাৎ 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 15.1%। এই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি কমেছে 2.5%। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের মোট রপ্তানি হয়েছে 3.8 বিলিয়ন বা 380 কোটি পাউন্ড। আগের বছরের একই সময়ের তুলনায় যা 505 মিলিয়ন বা 50 কোটি 50 লাখ পাউন্ড বেশি। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড প্রকাশিত সর্বশেষ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাক্ট শিটে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে 4.5 বিলিয়ন বা 450 কোটি পাউন্ড।
আগের বছরের তুলনায় যা 12% বা 48,70,00,000,000 পাউন্ড বেড়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 41 বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি এখন বিবাহিত। কয়েকদিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। 11 আগস্ট মঙ্গলবার সেটাই সত্যি হলো। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক 1 বছর পর তারা বিয়ের পিঁড়িতে বসলেন। রোনালদোর বিয়ের খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে জর্জিনা ও রোনালদোর দীর্ঘ 1 দশকের প্রেম পূর্ণতা পেল। রোনালদোর জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া এই অনুষ্ঠানে দম্পতির 5 সন্তান উপস্থিত ছিল। বাঙালিয়ানা সান্ধ্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।